হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? সরি টু সে 2 দিন লেট হয়ে গেল গা। তৃতীয় চোখ গল্পের পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। এবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ের কপালে ভেসে উঠছে। গালিব ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করে তাকে থামিয়ে দিলাম। গালিব ভাইয়া অবাক হয়ে বলল, কি হয়েছে রিস্পা? আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভাইয়া আপনার কপালে কপালে হাত দিয়ে বলল, কই আমার কপালে তো তুমি ছাড়া আর কিছুই নেই, তাহলে ভয় পাওয়ার কি আছে? আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটা উধাও হয়ে গিয়েছে। আর তখনই পিছন থেকে বাবা উঠে গালিব ভাইয়ার গলা চেপে ধরে কর্কশ গলায় বলল, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই কেন আসছিস? চলে যা এখান থেকে। গালিব ভাইয়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বলল, শ্বশুর ড্যাডি, নিজের মেয়ের জামাইকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এই শুনে বাবা আরো রেগে গিয়ে গালিব ভাইয়ের দিকে তেড়ে আসলো। আমি গিয়ে সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিয়ে বললাম, তার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। তুমি তোমার সন্তানদের এই অভিশপ্ত বিপদে ফেলছো। নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যাতে করে অদৃশ্য জগতের কেউ আমাদের পিছনে পড়ছে। কি করছো তুমি, সত্যি করে বলো বাবা। এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে গুটিসুটি মেরে মাথা নিচের দিকে দিয়ে বসে বলল, আমি তো শুধু তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সেও ফিরে এসেছে, কিন্তু একা আসেনি, তার সাথে অতিথি নিয়ে এসেছে। কি বললো বাবা? তোমার মাথা ঠিক আছে তো? মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি। আর মারা যাওয়ার পর কেউ চাইলেও এই দুনিয়াতে ফিরে আসতে পারে না। কি বলছো এসব তুমি? প্রতি রাতে তুমি কার সাথে কথা বলো? এবার বাবার কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল। একটা মহিলা কণ্ঠে বলে উঠল, তোর বাবাকে দোষ দিস না মা। সত্যি আমি ফিরে এসেছি, তোর বাবা আমাকে যেতে দেয়নি। আয় মা, কাছে আয়, তোকে অনেক দিন হলো স্পর্শ করি না। এটা শুনে আমি ভয়ে গালিব ভাইয়ের হাত চেপে ধরলাম। এই এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো। বাবা মাথা নিচু করে আমার দিকে হাত বাড়িয়ে দিল। গালিব ভাইয়া এক থাপ্পড়ে তার হাতটা সরিয়ে দিয়ে বলল, ধুর মিয়া, রাখেন আপনার স্পর্শ করা। আমি জানি মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না। আপনি একজন খারাপ জিন। রিস্পার মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোঁকা দিচ্ছেন। আমরা আপনার এই ধোঁকায় পড়বো না। আচ্ছা, সেটাও ব্যাপার না। আমার শ্বশুর ড্যাডির সাথে থাকেন, তার সাথে গল্প করেন, গান গাবেন, নৃত্য করবেন, রোমান্স করবেন, যা খুশি তা করবেন, কিন্তু এর মাঝে রিস্পাকে কেন টেনে আনছেন? ওর কাছে কি চান আপনি? গালিব ভাইয়া একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো। ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আছে আর রাগে গড়গড় করছে। হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা ছুপ ছুপ পানি বের হচ্ছে। গালিব ভাইয়া আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, শ্বশুর ড্যাডি মনে হয় আমার কথা শুনে কাম সেরে ফেলছে। আগে জানলে প্যাম্পাস পরিয়ে দিতাম। আমি একটু রাগী ভঙ্গিতে বললাম, এখন কি মজা করার সময়? বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখেন। আর পানি বা আসছে কোথা থেকে আসছে? গালিব ভাই হাঁটু গেড়ে ফ্লোরে বসে খাটের তলায় উকি দিয়ে বলল, রিস্পা, সত্যিই তো আমার শাশুড়ি মাম্মি ফিরে এসেছে, কিন্তু তার চোখগুলো এত আগুনের মতো জ্বলছে। কি মাম্মি, ফুচকা কি বোম্বাই মরিচ দিয়ে খাইছিলেন নাকি? চোখ এত লাল কেন? গালিব ভাইয়ের কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলায় উকি দিয়ে দেখলাম সত্যি আমার মা অগ্নি 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 দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভাইয়া এটা আমার মা হতে পারে না, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের। উঠে দুজন রুম থেকে দৌড় দিতেই দরজাটা ধাপাস করে বন্ধ হয়ে গেল। অনেক টানাটানি করে দরজা খুলতে পারলাম না, মনে হচ্ছে কেউ বাহির থেকে টেনে ধরে রেখেছে দরজাটা। এদিকে বাবা মাথা উঠিয়ে বলল, আর লুকিয়ে থেকে কি হবে? এবার বের হও মরিয়ম, ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছো, ওদের পালাতে দেওয়া যাবে না। তাকিয়ে দেখলাম বাবার কপালে আবার সেই চোখ এবং মুখে ভয়ঙ্কর এক হাসি। খাটের তলা থেকে সাপের মতো পেঁচিয়ে বের হলো আমার মায়ের রূপী সেই শয়তানটা। কিছু বুঝে ওঠার আগে বিদ্যুতের গতিতে আমাদের সামনে চলে আসলো সে, এবং গালিব ভাইয়ের গলা চেপে তাকে দেওয়ালের সাথে লাগিয়ে উঁচু করে ফেললো। আমি বাধা দিতে গেলে আমাকে এক ঝাটকায় বাবার সামনে এনে ফেললো। বাবা আমাকে বলল, তোর কিছু হবে না, ও বাইরের লোক, তাই ওকে মরতে হবে। আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না, আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। সে গালিব ভাইয়াকে মেরে ফেলছে। আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। গালিব ভাইয়ের পাগুলো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ঠিক এমন সময় চারদিক থেকে ফজরের আজান ভেসে আসলো। সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল।
দেখলাম বাবাও ধপাস করে খাটে পড়ে গেল। এবার আমার হাত পাও ফ্রি হয়ে গেল মনে হচ্ছে। আমি উঠে দৌড়ে গেলাম গালিব ভাইয়ের কাছে। ভাইয়া আপনি ঠিক আছেন তো? কথা বলেন প্লিজ। কি হয়েছে কিছু তো বলেন। গালিব ভাইয়া শ্বাস নিতে নিতে বলল, আরে ডাইনি মাম্মির পরি, আরে ডাইনি মাম্মির পরি মেয়ে, একটু দম নিতে দাও। খুব জোরে গলা চেপে ধরছিল। আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ। তাকিয়ে দেখলাম গালিব ভাইয়ার গলায় 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে। ফর্সা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে। আমি কান্না করে দিয়ে বললাম, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমার জন্য আপনি মরতে বসছিলেন। আপনাকে এখানে আনা ঠিক হয়নি, আপনি প্লিজ চলে যান। আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা তুমি কি বললে? তোমার সাথে জীবনের শেষ অবধি চলার শপথ করছি। তোমার হাজারো অবহেলা আর বাজে আচরণের পরও একটা বারের জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্ত আসেনি। আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না, তাই আমি এনজয় করতাম। আর এখন তুমি এত বড় একটা বিপদে পড়ছো, এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের জানের ভয়ে পালাবো? আমি ছিলাম, আমি আছি এবং থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে। তখন আমি বললাম, আপনি সত্যি একটা পাগল। হাজারবার বললো আপনি যাবেন না জানি, তাহলে বলেন এখন আমরা কি করব? এগুলো কেন হচ্ছে তা এখন সম্পূর্ণ পরিষ্কার না, তাহলে আমাদের পদক্ষেপ হিসাবে কি হবে? আলিফ ভাইয়া মাথা উঁচু করে একবার খাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল, দেখো আকাম সাকাম করে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্বশুর ডেডি। উনি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু করছে যে তোমাদের ভাই বোনের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। আর তোমার বাবার তৃতীয় চোখ দেখার পিছনে কি রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে। এসবের সাথে ওই চোখের সম্পর্ক কি? এখন ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে আমরা বের হব বাসা থেকে। আমার একজন পরিচিত হুজুর আছে যে এসব প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে। আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাবো। আবার রুমটা বন্ধ করে আস্তে করে বের হলাম। প্রথমে আমি নামাজ পড়ে নিলাম, তারপর গালিব ভাইও নামাজ পড়লেন। এবার বাসা থেকে বের হবার পালা। এখনো বাহিরে অন্ধকার পুরোপুরি কাটেনি, সবেমাত্র পাখালির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। যাওয়ার সময় বাবার রুমে উকি দিয়ে দেখলাম সে এখনো গভীর ঘুমে। বের হওয়ার জন্য যখন মেন দরজা খুললো ভাইয়া, তখনই সে থমকে দাঁড়িয়ে গেল। আমি পিছন থেকে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? গালিব ভাইয়া বলল, কফিন। আমি তাড়াতাড়ি পিছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সেই কফিনটা রাখা। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। গালিব ভাইয়া যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে, তাই এটা স্বপ্ন না, সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে। গালিব ভাইয়া বলল, ভয় পেও না, আমি আছি তো, দেখছি এই কফিনে কি আছে। এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে। আমি বললাম, না ভাইয়া চলেন, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। এটা এখানে পড়ে থাকুক, না জানি এটার ভিতর কি আছে, দরকার নেই এটা খোলার। তো গালিব ভাইয়া আমার কোনো কথা না শুনে বলল, কতবার পালাবে তুমি? আমরা চাইলেও এখন আর এসব থেকে পালাতে পারবো না, তাই যা সামনে পড়বে তার মোকাবেলা করতে হবে, ভয় পাওয়া যাবে না। এই বলে গালিব ভাইয়া ভালো করে কফিনটা চারদিক পর্যবেক্ষণ করলো এবং বাড়ি দিল কয়েকবার। এরপরে আস্তে আস্তে কফিনের উপর ঢাকনাটা সরিয়ে ফেললো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, যদি সেই স্বপ্নের মতো এখানে বাবার মৃতদেহ এখানে থাকে, তাই সরাসরি দেখতে চাইলাম না। গালিব ভাইয়া বলে উঠলো, চোখ খোলো, তেমন কিছু নেই এটার ভিতর। আমি চোখ খুলে কফিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তেমন কিছু নেই। তবে ভয়টা তখন পেলাম যখন গালিব ভাইয়া কফিনের ভিতর হাত দিয়ে একটা সাদা কাপড় বের করলো এবং চোখ বড় করে বলল, তো কাফনের কাপড়। আবার কফিনের এক কোণা দেখা গেল কিছু বড়ই পাতা আর একটা গোলাপ জল রাখা। গালিব ভাইয়া কাপড়টা কফিনে রেখে সেটা আবার বন্ধ করে দিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো কি ছিল ভাইয়া? মৃত মানুষের জন্য শেষ শপিং এগুলোই কেনা হয়, কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল আর কেনই বা দিয়ে গেল? হ্যাঁ মনে পড়ছে, তুমি স্বপ্নে দেখছিলে কফিনের সাথে 4 জন কালো কোটটাই পরিচিত অচেনা মানুষ, যারা বলছিল তোমাকে নিতে এসেছে, তারাই এই কফিন এখানে রেখে গিয়েছে। কিন্তু কেন ভাইয়া? কাফনের কাপড় সহ এই কফিন, তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে, আজ না হয় কাল। আমাকে ধরে রাখতে পারবেন না? পাগলের মতো কথা বলো কেন? আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। এখন এই কফিনটা বাসায় ঢুকিয়ে রাখতে হবে। হতে পারে এর মাঝে কোনো না কোনো সমাধান থাকতে পারে। আল্লাহ সমাধান ছাড়া কোনো সমস্যা বান্দার উপর চাপিয়ে দেয় না, শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা করে যেতে হয়।
এই বলে গালিব ভাইয়া কফিনটা বাসায় ঢুকিয়ে রাখলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। ততক্ষণে ভোরের আলো ফুটছে, মানুষ হাঁটাহাঁটি করছে। উদ্দেশ্য এখন গালিব ভাইয়া বলা সেই হুজুরের কাছে যাব। আমি বললাম, আচ্ছা ভাইয়া, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে এভাবে বেকার ঘুরেন কেন? বাবার টাকা আছে বলে কি নিজের কিছু করার ইচ্ছা নেই? তখন গালিব ভাইয়া বলল, কে বলছে আমি কিছু করি না? আর তুমি তো জানোই আমি বাবার টাকায় ইন্টারেস্ট দেখাই না। আসলে আমার স্বপ্ন আমি একদিন বড় ডিরেক্টর হব, বড় বড় স্টারদের সাথে কাজ করব। আমি নিজেকে বাবার পরিচয় নয়, বরং নিজের পরিচয়ে দুনিয়ার কাছে উপস্থাপন করতে চাই। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, আপনি প্রথমে মুভি বানাবেন নাকি নাটক? আর আপনার প্রথম মুভি বা নাটকের নাম কি হবে ঠিক করছেন? তখন গালিব ভাইয়া বলল, আমি সরাসরি মুভিতে কাজ করব। আর হ্যাঁ, নাম একটা ঠিক করছি। আমার প্রথম মুভির নাম হবে ভালোবাসা দিলে দিবি, না দিলে নাই। আমি হাসতে হাসতে বললাম, এটা আবার কেমন নাম? এসব আবোল তাবোল নাম দিয়ে মুভি বানাবেন না। আমি আপনাকে সুন্দর একটা নাম ঠিক করে দিব। কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে থামলাম। গালিব ভাইয়া বলল, তাকে এখানেই পাওয়া যায়। দারোয়ানের কাছে গিয়ে বলল, ভাই, জামাল হুজুরকে একটু ডেকে দিবেন, বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নিয়ে। তখন দারোয়ান ভিতরে চলে গেল জামাল হুজুরকে এটা জানাতে। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, হুজুর আপনাকে ভিতরে ডাকছে। আমি আর গালিব ভাইয়া ভিতরে গেলাম। বিড়ি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। গালিব ভাইয়া টোকা দিল দরজা এবং বলল, আমরা কি ভিতরে আসতে পারি হুজুর? পাশ থেকে ভারী কণ্ঠে কেউ বলল, হ্যাঁ গালিব, আসো আসো। দরজা ধাক্কা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে কি যেন লিখছে। পুরো রুমে ভয়ানক ভয়ানক পিচাসের স্কেচ লাগানো, আর চার কোনায় 4টা আগুনের মশাল জ্বালানো। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা কালো রঙের ফতোয়া পরা। দেখে বোঝা যায় না সে একজন হুজুর। উনি লেখা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বলল, কি হয়েছে গালিব, এত জরুরি তবল হঠাৎ করে, সাথে কাদেরকে নিয়ে এসেছো? গালিব ভাইয়া বলল, কাদেরকে মানে? আমরা তো দুজনেই। ও আমার অনেক ভালো বন্ধু রিশফা। সমস্যাটা ওর সাথেই হচ্ছে মূলত। উনি এবার লেখা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমাদের পিছনে 3 চোখওয়ালা মহিলাটা কে? আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। পার্ট 4 আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। যদি আজকের পার্টে 2K লাইক কমপ্লিট করে দিতে পারেন 24 ঘন্টার মধ্যে, তাহলে পার্ট 5 কালকেই পেয়ে যাবেন। তো ভিডিওটা ফটোফট লাইক দেন, চ্যানেলে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হবে পার্ট 5-এ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।